হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 23 পার্লামেন্টারি কমিটিস। অধ্যায় 23 সংসদীয় কমিটি। মিয়ানিং অর্থ দি পার্লামেন্ট ইজ টু আনউইলডি এ বডি টু ডিলিবারেট ইফেক্টিভলি দি ইস্যুজ দ্যাট কাম আপ বিফোর ইট। The functions of the Parliament are varied, complex and voluminous. Moreover, it has neither the adequate time nor necessary expertise to make a detailed scrutiny of all legislative measures and other matters. Therefore, it is assisted by a number of committees in the discharge of its duties. সংসদ এমন একটি সংস্থা যা এর সামনে আসা বিষয়গুলিকে ইচ্ছাকৃতভাবে কার্যকরভাবে উপস্থাপন করতে পারে না। সংসদের কার্যাবলী বৈচিত্র্যময়, জটিল এবং বিশাল। তদুপরি, সমস্ত আইনি ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলির বিশদ যাচাই বাছাই করার জন্য এটির পর্যাপ্ত সময় বা প্রয়োজনীয় দক্ষতা নেই। অতএব, এটি তার দায়িত্ব পালনে কমিটির একটি সংখ্যা দ্বারা সাহায্য করা হয়। The Constitution of India makes a mention of these committees at different places, but without making any specific provisions regarding their composition, tenure, functions, etc. All these matters are dealt by the rules of two houses. Accordingly, a parliamentary committee means a committee that ভারতের সংবিধান বিভিন্ন জায়গায় এই কমিটিগুলির উল্লেখ করে, কিন্তু তাদের গঠন, মেয়াদ, কার্যাবলী ইত্যাদির কোন নির্দিষ্ট বিধান না করেই। এই সমস্ত বিষয় দুটি কক্ষের নিয়ম দ্বারা পরিচালিত হয়। তদনুসারে, একটি সংসদীয় কমিটি মানে একটি কমিটি যা is appointed or elected by the House or nominated by the Speaker Chairman. হাউস দ্বারা নিযুক্ত বা নির্বাচিত বা স্পিকার চেয়ারম্যান কর্তৃক মনোনীত। 2. Works under the direction of the Speaker Chairman. স্পিকার চেয়ারম্যানের নির্দেশে কাজ করে। 3. Presents its report to the House or to the Speaker Chairman. হাউজে বা স্পিকার চেয়ারম্যানের কাছে রিপোর্ট পেশ করে। 4. Has a secretariat provided by the Lok Sabha, রাজা সাভা, লোকসভা, রাজ্যসভা দ্বারা প্রদত্ত একটি সচিবালয় রয়েছে। The Consultative Committees, which also consist of members of Parliament, are not parliamentary committee as they do not fulfill above 4 conditions. উপদেষ্টা কমিটি, যা সংসদ সদস্যদের নিয়ে গঠিত, তারা সংসদীয় কমিটি নয় কারণ তারা উপরে 4টি শর্ত পূরণ করে না। ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ। Broadly, parliamentary committees are of two kinds: standing committees and ad hoc committees. The former are permanent, constituted every year or periodically, and work on a continuous basis, while the latter are temporary and cease to exist on completion of the task assigned to them. বিস্তৃতভাবে, সংসদীয় কমিটি দুই ধরনের: স্থায়ী কমিটি এবং অ্যাডহক কমিটি। পূর্ববর্তীগুলি স্থায়ী, প্রতি বছর বা পর্যায়ক্রমে গঠিত এবং একটি অবিচ্ছিন্ন ভিত্তিতে কাজ করে, যখন পরবর্তীগুলি অস্থায়ী এবং তাদের উপর অর্পিত কাজ শেষ হওয়ার পরে অস্তিত্ব বন্ধ হয়ে যায়। স্ট্যান্ডিং কমিটিস, স্থায়ী কমিটি। On the basis of the nature of functions performed by them, standing committees can be classified into the following 6 categories. তাদের দ্বারা সম্পাদিত কাজের প্রকৃতির ভিত্তিতে স্থায়ী কমিটিগুলিকে নিম্নলিখিত 6টি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। 1. ফাইন্যান্সিয়াল কমিটিস, আর্থিক কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বি. এস্টিমেটস কমিটি, অনুমান কমিটি। সি. কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, পাবলিক উদ্যোগ কমিটি। 2. ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিস 24, বিভাগীয় স্থায়ী কমিটি 24। 3. কমিটিস টু ইনকোয়ার, তদন্ত কমিটি। কমিটি অন পিটিশনস, পিটিশন সংক্রান্ত কমিটি। বি. কমিটি অফ প্রিভিলিজেস, বিশেষাধিকার কমিটি। সি. এথিক্স কমিটি, নীতিশাস্ত্র কমিটি। 4. কমিটিস টু স্ক্রুটিনিজ অ্যান্ড কন্ট্রোল, তদন্ত এবং নিয়ন্ত্রণ কমিটি। কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরান্স, সরকারি আশ্বাস সংক্রান্ত কমিটি। বি. কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন, অধীনস্থ আইন সংক্রান্ত কমিটি। সি. কমিটি অন পেপারস লাইডি অন দি টেবিল, টেবিলে রাখা কাগজপত্র সংক্রান্ত কমিটি। ডি. কমিটি অন ওয়েলফেয়ার অফ SCS অ্যান্ড STS, এসসি এবং সেইন্টদের কল্যাণ সংক্রান্ত কমিটি। কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান, নারীর ক্ষমতায়ন কমিটি। এফ. জয়েন্ট কমিটি অন অফিসেস অফ প্রফিট, লাভ অফিসের যৌথ কমিটি।
5. Committees relating to the day-to-day business of the House. হাউসের দৈনন্দিন কাজ সংক্রান্ত কমিটি। বিজনেস অ্যাডভিজরি কমিটি, ব্যবসা উপদেষ্টা কমিটি। বি. কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিলস অ্যান্ড রিজলিউশনস, বেসরকারি সদস্যদের বিল এবং রেজলিউশন সংক্রান্ত কমিটি। সি. রুলস কমিটি, বিধি কমিটি। ডি. কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম সিটিংস অফ দি হাউস, হাউসের বৈঠকে সদস্যদের অনুপস্থিতি সংক্রান্ত কমিটি। 6. Housekeeping committees or service committees, i.e. committees concerned with the provision of facilities and service to members. হাউসকিপিং কমিটি বা সার্ভিস কমিটি অর্থাৎ সদস্যদের সুবিধা এবং পরিষেবা প্রদানের সাথে সম্পর্কিত কমিটি। জেনারেল পারপাসেস কমিটি, সাধারণ উদ্দেশ্য কমিটি। বি. হাউস কমিটি, হাউস কমিটি। সি. লাইব্রেরি কমিটি, গ্রন্থাগার কমিটি। ডি. জয়েন্ট কমিটি অন স্যালারিস অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ মেম্বার্স, সদস্যদের বেতন ও ভাতা সংক্রান্ত যৌথ কমিটি। অ্যাডহক কমিটিস, অ্যাডহক কমিটি। Ad-hoc committees can be divided into two categories, that is, inquiry committees and advisory committees. Ad-hoc কমিটি দুটি বিভাগে বিভক্ত করা যেতে পারে, তা হল তদন্ত কমিটি এবং উপদেষ্টা কমিটি। Inquiry committees are constituted from time to time, either by the two houses on a motion adopted in that behalf, or by the Speaker, Chairman, to inquire into and report on specific subjects. For example, সময়ে সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়, হয় দুই কক্ষের পক্ষ থেকে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে অথবা স্পিকার চেয়ারম্যান দ্বারা নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান ও প্রতিবেদন দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ, এ কমিটি অন দি কন্ডাক্ট অফ সার্টেইন মেম্বার্স ডুরিং প্রেসিডেন্ট এস অ্যাড্রেস, রাষ্ট্রপতির ভাষণের সময় নির্দিষ্ট সদস্যদের আচরণ সংক্রান্ত কমিটি। বি. কমিটি অন ড্রাফট 5-year প্ল্যান, খসড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিটি। সি. রেলওয়ে কনভেনশন কমিটি, রেলওয়ে কনভেনশন কমিটি। ডি. কমিটি অন মেম্বার্স অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম MPLADS, সংসদ সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের কমিটি MPLADS। জয়েন্ট কমিটি অন বফার্স কন্ট্রাক্ট, বফার্স চুক্তির যৌথ কমিটি। এফ. জয়েন্ট কমিটি অন ফার্টিলিজার প্রাইসিং, সারের মূল্য নির্ধারণ সংক্রান্ত যৌথ কমিটি। জি. জয়েন্ট কমিটি টু এনকোয়ার ইনটু ইরেগুলারিটিস ইন সিকিউরিটিস অ্যান্ড ব্যাংকিং ট্রান্স্যাকশনস, সিকিউরিটিজ এবং ব্যাংকিং লেনদেনে অনিয়ম তদন্তের জন্য যৌথ কমিটি। এইচ. জয়েন্ট কমিটি অন স্টক মার্কেট স্ক্যাম, স্টক মার্কেট কেলেঙ্কারি সংক্রান্ত যৌথ কমিটি। আই. জয়েন্ট কমিটি অন সিকিউরিটি ইন পার্লামেন্ট কমপ্লেক্স, সংসদ কমপ্লেক্সে নিরাপত্তা সংক্রান্ত যৌথ কমিটি। যে. কমিটি অন প্রভিশন অফ কম্পিউটার্স টু মেম্বার্স অফ পার্লামেন্ট, অফিসেস অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড অফিসার্স অফ দি লোকসভা সেক্রেটারিয়াট, সংসদ সদস্য, রাজনৈতিক দলের অফিস এবং লোকসভা সচিবালয়ের কর্মকর্তাদের কম্পিউটার প্রদান সংক্রান্ত কমিটি। কে. কমিটি অন ফুড ম্যানেজমেন্ট ইন পার্লামেন্ট হাউস কমপ্লেক্স, সংসদ ভবন কমপ্লেক্সে খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি। এল. কমিটি অন ইনস্টলেশন অফ পোর্ট্রেটস, স্ট্যাটিউস অফ ন্যাশনাল লিডার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ানস ইন পার্লামেন্ট হাউস কমপ্লেক্স, সংসদ ভবন কমপ্লেক্সে জাতীয় নেতা ও সংসদ সদস্যদের প্রতিকৃতি, মূর্তি স্থাপন সংক্রান্ত কমিটি। এম. জয়েন্ট কমিটি অন মেইনটেন্যান্স অফ হেরিটেজ ক্যারেক্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্লামেন্ট হাউস কমপ্লেক্স, ঐতিহ্যের বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণ এবং সংসদ ভবন কমপ্লেক্সের উন্নয়ন সংক্রান্ত যৌথ কমিটি। এন. কমিটি অন ভায়োলেশন অফ প্রোটোকল নর্মস অ্যান্ড কন্টেম্পচুয়াস বিহেভিয়ার অফ গভর্নমেন্ট অফিসার্স উইথ মেম্বার্স অফ লোকসভা, লোকসভার সদস্যদের সাথে প্রোটোকল নিয়ম লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের অবমাননাকর আচরণ সংক্রান্ত কমিটি। ও. জয়েন্ট কমিটি টু এক্সামিন ম্যাটার্স রিলেটিং টু অলোকেশন অ্যান্ড প্রাইসিং অফ টেলিকম লাইসেন্স অ্যান্ড স্পেকট্রাম, টেলিকম লাইসেন্স এবং স্পেকট্রামের বরাদ্দ এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা করার জন্য যৌথ কমিটি। 2. অ্যাডভিজরি কমিটিস ইনক্লুড সিলেক্ট অর জয়েন্ট কমিটিস অন বিলস, which are appointed to consider and report on particular bills. These committees are distinguishable from the other ad hoc committees in as much as they are concerned with bills and the procedure to be followed by them is laid down in the rules of procedure and the directions by the Speaker, Chairman. উপদেষ্টা কমিটি বিলের উপর নির্বাচিত বা যৌথ কমিটি অন্তর্ভুক্ত করে,
যারা নির্দিষ্ট বিলের উপর বিবেচনা এবং রিপোর্ট করার জন্য নিযুক্ত করা হয়। এই কমিটিগুলি অন্যান্য অ্যাডহক কমিটিগুলির থেকে আলাদা করা যায় যতটা তারা বিলের সাথে সম্পর্কিত এবং তাদের দ্বারা অনুসরণ করার পদ্ধতিটি স্পিকার চেয়ারম্যানের নির্দেশাবলী এবং কার্যপ্রণালীর বিধিতে নির্ধারিত রয়েছে। When a bill comes up before a house for general discussion, it is open to that house to refer it to a select committee of the house or a joint committee of the two houses. A motion to this effect has to be moved and adopted in the house in which the bill comes up for consideration. In case the motion adopted is for reference of the bill to a joint committee, the decision is conveyed to the other house, requesting the members to nominate members of the other house to serve on the committee. যখন একটি বিল সাধারণ আলোচনার জন্য একটি হাউসের সামনে আসে, তখন এটি সেই হাউসের জন্য উন্মুক্ত থাকে যাতে এটি হাউসের একটি সিলেক্ট কমিটি বা দুটি হাউসের একটি যৌথ কমিটির কাছে পাঠানো হয়। যে হাউজে বিলটি বিবেচনার জন্য উত্থাপিত হয় সেখানে এই প্রভাবের জন্য একটি প্রস্তাব সরানো এবং গৃহীত করতে হবে। যদি গৃহীত প্রস্তাবটি একটি যৌথ কমিটির কাছে বিলের রেফারেন্সের জন্য হয়, তবে সিদ্ধান্তটি অন্য হাউজে পৌঁছে দেওয়া হয়, কমিটিতে কাজ করার জন্য অন্য হাউসের সদস্যদের মনোনীত করার জন্য সদস্যদের অনুরোধ করে। The select or joint committee considers the bill clause by clause just as the two houses do. Amendments to various clauses can be moved by members of the committee. The committee can also take evidence of associations, public bodies or experts who are interested in the bill. After the bill has thus been considered, the committee submits its report to the House. Members who do not agree with the majority report may append their minutes of dissent to the report. সিলেক্ট বা জয়েন্ট কমিটি বিলের ধারাটিকে ধারা অনুসারে বিবেচনা করে ঠিক যেমনটি দুটি হাউস করে। কমিটির সদস্যরা বিভিন্ন ধারায় সংশোধনী আনতে পারেন। কমিটি অ্যাসোসিয়েশন, পাবলিক সংস্থা বা বিলে আগ্রহী বিশেষজ্ঞদের প্রমাণও নিতে পারে। বিলটি এইভাবে বিবেচনা করার পরে, কমিটি তার প্রতিবেদন হাউজে পেশ করে। যে সদস্যরা সংখ্যাগরিষ্ঠ রিপোর্টের সাথে একমত নন তারা রিপোর্টে তাদের ভিন্নমতের মিনিট যোগ করতে পারেন। ফাইন্যান্সিয়াল কমিটিজ, আর্থিক কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। This committee was set up first in 1921 under the provisions of the Government of India Act of 1919 and has since been in existence. At present, it consists of 22 members, 15 from the Lok Sabha and from the Rajya Sabha. The members are elected by the Parliament every year from amongst its members according to the principle of proportional representation by means of the single transferable vote. Thus, all parties get the representation in it. এই কমিটি 1921 সালের ভারত সরকার আইনের বিধানের অধীনে প্রথম স্থাপিত হয়েছিল এবং তখন থেকে এটি বিদ্যমান রয়েছে। বর্তমানে এটি 22 জন সদস্য, লোকসভা এবং রাজ্যসভা থেকে 15 নিয়ে গঠিত। সদস্যরা প্রতি বছর সংসদের সদস্যদের মধ্য থেকে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি অনুসারে নির্বাচিত হন। সুতরাং, সব দল এতে যথাযথ প্রতিনিধিত্ব পায়। The term of office of the members is 1 year. A minister cannot be elected as a member of the committee. The chairman of the committee is appointed from amongst its members by the speaker. Until 1966-67, the chairman of the committee belonged to the ruling party. However, since 1967 a convention has developed wherein the chairman of the committee is selected invariably from the opposition. সদস্যদের অফিসের মেয়াদ 1 বছর। একজন মন্ত্রী কমিটির সদস্য নির্বাচিত হতে পারবেন না। কমিটির চেয়ারম্যান স্পিকার কর্তৃক সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন। 1966-67 সাল পর্যন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন ক্ষমতাসীন দলের। যাই হোক, 1967 সাল থেকে একটি কনভেনশন তৈরি হয়েছে যাতে কমিটির চেয়ারম্যান বিরোধীদের মধ্য থেকে নির্বাচন করা হয়। The function of the committee is to examine the annual audit reports of the Comptroller and Auditor General of India (CAG), which are laid before the Parliament by the President. The CAG submits 3 audit reports to the President, namely, Audit Report on Appropriation Accounts, Audit Report on Finance Accounts and Audit Report on Public Undertakings.
কমিটির কাজ হল ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সিএজি বার্ষিক অডিট রিপোর্টগুলি পরীক্ষা করা, যা রাষ্ট্রপতি দ্বারা সংসদের সামনে পেশ করা হয়। সিএজি রাষ্ট্রপতির কাছে 3টি নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়, যথা বরাদ্দ অ্যাকাউন্টের অডিট রিপোর্ট, ফিনান্স অ্যাকাউন্টের অডিট রিপোর্ট এবং পাবলিক উদ্যোগের অডিট রিপোর্ট। The committee examines public expenditure not only from legal and formal point of view to discover technical irregularities but also from the point of view of economy, prudence, wisdom and propriety to bring out the causes of waste, loss, corruption, extravagance, inefficiency and nugatory expenses. কমিটি কেবলমাত্র কারিগরি অনিয়ম খুঁজে বের করার জন্য সরকারি ব্যয়কে আইনগত ও আনুষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনীতি, বিচক্ষণতা, প্রজ্ঞা ও যোগ্যতার দৃষ্টিকোণ থেকেও অপব্যয়, ক্ষতি, দুর্নীতি, বাড়াবাড়ি, অদক্ষতা এবং ন্যাক্কারজনক ঘটনাগুলি বের করে আনতে পরীক্ষা করে। ইন মোর ডিটেইল, দি ফাংশনস অফ দি কমিটি আর। আরও বিস্তারিতভাবে কমিটির কাজগুলি হল: to examine the appropriation accounts and the finance accounts of the Union government and any other accounts laid before the Lok Sabha. The appropriation accounts compare the actual expenditure with the expenditure sanctioned by the Parliament through the Appropriation Act, while the finance account shows the annual receipts and disbursements of the Union government. কেন্দ্র সরকারের বরাদ্দের হিসাব এবং আর্থিক হিসাব এবং লোকসভার সামনে পেশ করা অন্য কোনো অ্যাকাউন্ট পরীক্ষা করা। বরাদ্দকরণের হিসাবগুলি প্রকৃত ব্যয়ের সাথে সংসদ কর্তৃক অনুমোদিত ব্যয়ের সাথে তুলনা করে বটন আইনের মাধ্যমে, যখন অর্থ হিসাবগুলি কেন্দ্রীয় সরকারের বার্ষিক প্রাপ্তি এবং বিতরণ দেখায়। 2. In scrutinizing the appropriation accounts and the audit report of CAG on it, the committee has to satisfy itself that বরাদ্দের হিসাব এবং তার উপর সিএজির অডিট রিপোর্ট যাচাই বাছাই করার সময় কমিটিকে নিজেকে সন্তুষ্ট করতে হবে যে the money that has been disbursed was legally available for the applied service or purpose. যে অর্থ বিতরণ করা হয়েছে তা প্রয়োগকৃত পরিষেবা বা উদ্দেশ্যে আইনত উপলব্ধ ছিল। b. The expenditure conforms to the authority that governs it. ব্যয় যে কর্তৃপক্ষ এটি পরিচালনা করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। c. Every appropriation has been made in accordance with the related rules. প্রতিটি পুনঃঅনুযোগ সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী করা হয়েছে। 3. To examine the accounts of state corporations, trading concerns and manufacturing projects and the audit report of CAG on them, except those public undertakings which are allotted to the Committee on Public Undertakings. রাষ্ট্রীয় কর্পোরেশনের হিসাব, ট্রেডিং উদ্বেগ এবং উৎপাদন প্রকল্প এবং তাদের উপর সিএজি এর অডিট রিপোর্ট পরীক্ষা করা, যেসব পাবলিক উদ্যোগ ব্যতীত সরকারি উদ্যোগ কমিটিতে বরাদ্দ করা হয়। 4. To examine the accounts of autonomous and semi-autonomous bodies, the audit of which is conducted by the CAG. স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলির অ্যাকাউন্টগুলি পরীক্ষা করার জন্য, যার অডিট সিএজি দ্বারা পরিচালিত হয়। 5. To consider the report of the CAG relating to the audit of any receipt or to examine the accounts of stores and stocks. কোনো প্রাপ্তির নিরীক্ষা সংক্রান্ত সিএজির প্রতিবেদন বিবেচনা করা বা স্টোর এবং স্টকের হিসাব পরীক্ষা করা। 6. To examine the money spent on any service during a financial year in excess of the amount granted by the Lok Sabha for that purpose. সেই উদ্দেশ্যে লোকসভা কর্তৃক প্রদত্ত অর্থের চেয়ে একটি আর্থিক বছরে কোনো পরিষেবাতে ব্যয় করা অর্থ পরীক্ষা করা। In the fulfillment of the above functions, the committee is assisted by the CAG. In fact, the CAG acts as a guide, friend and philosopher of the committee. উপরোক্ত কার্যাবলী সম্পাদনে কমিটিকে সিএজি দ্বারা সহায়তা করা হয়। আসলে সিএজি কমিটির একজন গাইড, বন্ধু এবং দার্শনিক হিসাবে কাজ করে। On the role played by the committee, Ashok Chanda, who himself has been a CAG of India, observed over a period of years, the committee has entirely fulfilled the expectation that it should develop into a powerful force in the control of public expenditure. It may be claimed that the traditions he established and conventions developed by the Public Accounts Committee conform to the highest traditions of a parliamentary democracy. কমিটির ভূমিকা সম্পর্কে অশোক চন্দ, যিনি নিজে ভারতের একজন সিএজি ছিলেন, পর্যবেক্ষণ করেছেন, কয়েক বছর ধরে
কমিটি সম্পূর্ণরূপে প্রত্যাশা পূরণ করেছে যে এটি সরকারি ব্যয় নিয়ন্ত্রণে একটি শক্তিশালী শক্তি হিসাবে গড়ে উঠবে। এটা দাবি করা যেতে পারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি দ্বারা প্রতিষ্ঠিত ঐতিহ্য এবং কনভেনশনগুলি সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। However, the effectiveness of the role of the committee is limited by the following. যাই হোক, কমিটির ভূমিকার কার্যকারিতা নিম্নলিখিত দ্বারা সীমাবদ্ধ। It is not concerned with the questions of policy in broader sense. এটি বৃহত্তর অর্থে নীতির প্রশ্নগুলির সাথে সম্পর্কিত নয়। It conducts a post-mortem examination of accounts showing the expenditure already incurred. এটি অ্যাকাউন্টগুলির একটি পোস্টমর্টেম পরীক্ষা পরিচালনা করে ইতিমধ্যে ব্যয় করা খরচ দেখায়। It cannot intervene in the matters of day-to-day administration. এটি প্রতিদিনের প্রশাসনের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। Its recommendations are advisory and not binding on the ministries. এর সুপারিশগুলি উপদেষ্টা এবং মন্ত্রণালয়গুলির জন্য বাধ্যতামূলক নয়। It is not vested with the power of disallowance of expenditures by the departments. এটি বিভাগ দ্বারা ব্যয়ের অনুমোদন না দেওয়ার ক্ষমতার সাথে ন্যস্ত নয়। It is not an executive body and hence cannot issue an order. Only the Parliament can take a final decision on its findings. এটি একটি নির্বাহী সংস্থা নয় এবং তাই আদেশ জারি করতে পারে না। শুধুমাত্র সংসদই তার ফলাফল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। Estimates Committee, প্রাক্কলন কমিটি। The origin of this committee can be traced to the Standing Financial Committee set up in 1921. The first Estimates Committee in the post-independence era was constituted in 1950 on the recommendation of John Mathai, the then Finance Minister. এই কমিটির উৎপত্তি 1921 সালে প্রতিষ্ঠিত স্থায়ী আর্থিক কমিটি থেকে পাওয়া যায়। স্বাধীনতা উত্তর যুগে প্রথম এস্টিমেট কমিটি 1950 সালে তৎকালীন অর্থমন্ত্রী জন মাথাইয়ের সুপারিশে গঠিত হয়েছিল। Originally, it had 25 members but in 1956 its membership was raised to 30. All the 30 members are from Lok Sabha only. The Rajya Sabha has no representation in this committee. These members are elected by the Lok Sabha every year from amongst its own members, according to the principles of proportional representation by means of a single transferable vote. Thus, all parties get the representation in it. The term of office is 1 year. মূলত এর 25 জন সদস্য ছিল কিন্তু 1956 সালে এর সদস্য সংখ্যা 30-এ উন্নীত করা হয়। 30 জন সদস্য শুধুমাত্র লোকসভা থেকে। এই কমিটিতে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব নেই। একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি অনুসারে এই সদস্যরা প্রতি বছর লোকসভার নিজস্ব সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। সুতরাং, সব দল এতে যথাযথ প্রতিনিধিত্ব পায়। অফিসের মেয়াদ 1 বছর। A minister cannot be elected as a member of the committee. The chairman of the committee is appointed by the speaker from amongst its members and he is invariably from the ruling party. The function of the committee is to examine the estimates included in the budget and suggest economies in public expenditure. Hence, it has been described as a continuous economy committee. একজন মন্ত্রী কমিটির সদস্য নির্বাচিত হতে পারবেন না। কমিটির চেয়ারম্যান তার সদস্যদের মধ্য থেকে স্পিকার কর্তৃক নিযুক্ত হন এবং তিনি সর্বদা ক্ষমতাসীন দলের। কমিটির কাজ হল বাজেটে অন্তর্ভুক্ত প্রাক্কলন পরীক্ষা করা এবং সরকারি ব্যয় অর্থনীতি প্রস্তাব করা। তাই এটিকে একটি নিরবিচ্ছিন্ন অর্থনীতি কমিটি হিসেবে বর্ণনা করা হয়েছে। In more detail, the functions of the committee are. আরও বিস্তারিতভাবে কমিটির কাজগুলি হল: 1. To report what economies, improvements in organization, efficiency and administrative reform consistent with the policy underlying the estimates, can be affected. অনুমানের অন্তর্নিহিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি, সংস্থার উন্নতি, দক্ষতা এবং প্রশাসনিক সংস্কারগুলি কি প্রভাবিত হতে পারে তা রিপোর্ট করা। 2. To suggest alternative policies in order to bring about efficiency and economy in administration. প্রশাসনে দক্ষতা ও অর্থনীতি আনার জন্য বিকল্প নীতি প্রস্তাব করা। 3. To examine whether the money is well laid out within the limits of the policy implied in the estimates.
অনুমানে উজ্জ্বনীতির সীমার মধ্যে অর্থটি ভালোভাবে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। 4. To suggest the form in which the estimates are to be presented to Parliament. যে ফর্মে প্রাক্কলনগুলি সংসদে উপস্থাপন করা হবে তার পরামর্শ দেওয়া। The committee shall not exercise its functions in relation to such public undertakings as are allotted to the Committee on Public Undertakings. The committee may continue the examination of the estimates from time to time throughout the financial year and report to the House as its examination proceeds. It shall not be incumbent on the committee to examine the entire estimates of any one year. The demands for grants may be finally voted despite the fact that the committee has made no report. কমিটি সরকারি উদ্যোগের বিষয়ে কমিটিকে বরাদ্দকৃত সরকারি উদ্যোগের ক্ষেত্রে তার কার্যাবলী প্রয়োগ করবে না। কমিটি সময়ে সময়ে অনুমানের পরীক্ষা চালিয়ে যেতে পারে, পুরো আর্থিক বছর জুড়ে এবং তার পরীক্ষা চলাকালীন হাউজে রিপোর্ট করতে পারে। কোনো এক বছরের পুরো প্রাক্কলন পরীক্ষা করার দায়িত্ব কমিটির উপর থাকবে না। কমিটি কোনো প্রতিবেদন না দিলেও অনুদানের দাবিতে চূড়ান্তভাবে ভোট হতে পারে। However, the effectiveness of the role of the committee is limited by the following. যাই হোক, কমিটির ভূমিকার কার্যকারিতা নিম্নলিখিত দ্বারা সীমাবদ্ধ। It examines the budget estimates only after they have been voted by the Parliament, and not before that. এটি সংসদে ভোট দেওয়ার পরেই বাজেটের প্রাক্কলন পরীক্ষা করে, তার আগে নয়। B. It cannot question the policy laid down by the Parliament. এটি সংসদ কর্তৃক নির্ধারিত নীতিকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। C. Its recommendations are advisory and not binding on the ministries. এর সুপারিশগুলি উপদেষ্টা এবং মন্ত্রণালয়গুলির জন্য বাধ্যতামূলক নয়। D. It examines every year only certain selected ministries and departments. Thus, by rotation, it would cover all of them over a number of years. এটি প্রতি বছর শুধুমাত্র নির্দিষ্ট কিছু মন্ত্রণালয় এবং বিভাগ পরীক্ষা করে। এইভাবে ঘূর্ণন দ্বারা এটি কয়েক বছর ধরে তাদের সমস্তকে কভার করবে। It lacks the expert assistance of the CAG which is available to the Public Accounts Committee. এটিতে CAG এর বিশেষজ্ঞ সহায়তার অভাব রয়েছে যা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে উপলব্ধ। If its work is in the nature of a postmortem. এর কাজ একটি পোস্টমর্টেম প্রকৃতির হয়। কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, পাবলিক উদ্যোগ কমিটি। দিস কমিটি ওয়াজ ক্রিয়েটেড ইন 1964 অন দি রিকমেন্ডেশন অফ দি কৃষ্ণা মেনন কমিটি। অরিজিনালি ইট হ্যাড 15 মেম্বার্স, 10 ফ্রম দি লোক সভা অ্যান্ড 5 ফ্রম দি রাজা সভা। However, in 1974 its membership was raised to 15 from the Lok Sabha and 7 from the Rajya Sabha. The members of this committee are elected by the Parliament every year from amongst its own members according to the principle of proportional representation by means of a single transferable vote. Thus, all parties get the representation in it. The term of office of the members is 1 year. এই কমিটি 1964 সালে কৃষ্ণ মেনন কমিটির সুপারিশে তৈরি করা হয়েছিল। মূলত এর 15 জন সদস্য ছিল, লোকসভা থেকে 10 এবং রাজ্যসভা থেকে 5। যাই হোক, 1974 সালে এর সদস্য সংখ্যা 22-এ উন্নীত হয়, লোকসভা থেকে 15 এবং রাজ্যসভা থেকে 7। এই কমিটির সদস্যরা প্রতি বছর সংসদের নিজস্ব সদস্যদের মধ্য থেকে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি অনুসারে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। সুতরাং, সব দল এতে যথাযথ প্রতিনিধিত্ব পায়। সদস্যদের অফিসের মেয়াদ 1 বছর। এ মিনিস্টার ক্যানট বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দি কমিটি। দি চেয়ারম্যান অফ দি কমিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দি স্পিকার ফ্রম অ্যামংস্ট ইটস মেম্বার্স হু আর ড্রন ফ্রম দি লোক সভা অনলি। একজন মন্ত্রী কমিটির সদস্য নির্বাচিত হতে পারবেন না। কমিটির চেয়ারম্যান স্পিকার কর্তৃক নিযুক্ত হন এর সদস্যদের মধ্য থেকে যারা শুধুমাত্র লোকসভা থেকে নির্বাচিত হন। Thus, the members of the committee who are from the Rajya Sabha cannot be appointed as the chairman. এইভাবে, কমিটির সদস্য যারা রাজ্যসভা থেকে এসেছেন তাদের চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাবে না। The functions of the committee are. কমিটির কার্যাবলী হল: 1. To examine the reports and accounts of public undertakings. পাবলিক উদ্যোগের রিপোর্ট এবং অ্যাকাউন্ট পরীক্ষা করা। 2. To examine the reports of the Comptroller and Auditor General on public undertakings.
পাবলিক উদ্যোগের উপর কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষা করা। 3. To examine in the context of autonomy and efficiency of public undertakings, whether the affairs of the public undertakings are being managed in accordance with sound business principles and prudent commercial practices. পরীক্ষা করা সরকারি উদ্যোগের স্বায়ত্তশাসন এবং দক্ষতার পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগের বিষয়গুলি সঠিক ব্যবসায়িক নীতি এবং বিচক্ষণ বাণিজ্যিক অনুশীলন অনুসারে পরিচালিত হচ্ছে কিনা। 4. To exercise such other functions vested in the Public Accounts Committee and the Estimates Committee in relation to public undertakings which are allotted to it by the Speaker from time to time. পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং প্রাক্কলন কমিটির উপর অর্পিত এই জাতীয় অন্যান্য কার্যাবলী অনুশীলন করা যা পাবলিক উদ্যোগের ক্ষেত্রে স্পিকার দ্বারা সময়ে সময়ে বরাদ্দ করা হয়। দি কমিটি ইজ নট টু এক্সামিন অ্যান্ড ইনভেস্টিগেট এনি অফ দি ফলোয়িং। কমিটি নিম্নলিখিত কোনটি পরীক্ষা ও তদন্ত করার জন্য নয়। আই. ম্যাটার্স অফ মেজর গভর্নমেন্ট পলিসি অ্যাজ ডিস্টিংসিটি ফ্রম বিজনেস অর কমার্শিয়াল ফাংশনস অফ দি পাবলিক আন্ডারটেকিংস। সরকারি উদ্যোগের ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যাবলী থেকে স্বতন্ত্র প্রধান সরকারি নীতির বিষয়। আই. ম্যাটার্স অফ ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিদিনের প্রশাসনের বিষয়। আই. ম্যাটার্স ফর দি কনসিডারেশন অফ উইচ মেশিনারি ইজ এস্টাবলিশড বাই এনি স্পেশাল স্ট্যাটিউট আন্ডার উইচ এ পার্টিকুলার পাবলিক আন্ডারটেকিং ইজ এস্টাবলিশড। কোন বিশেষ বিধি দ্বারা কোন যন্ত্রপাতি প্রতিষ্ঠিত হয় তা বিবেচনার বিষয় যার অধীনে একটি বিশেষ পাবলিক উদ্যোগ প্রতিষ্ঠিত হয়। ফার্দার, দি ইফেক্টিভনেস অফ দি রোল অফ দি কমিটি ইজ লিমিটেড বাই দি ফলোয়িং। উপরন্তু, কমিটির ভূমিকার কার্যকারিতা নিম্নলিখিত দ্বারা সীমাবদ্ধ। ইট ক্যানট টেক আপ দি এক্সামিনেশন অফ মোর দ্যান 10 to 12 পাবলিক আন্ডারটেকিংস ইন এ ইয়ার। এটি বছরে 10 থেকে 12টির বেশি সরকারি উদ্যোগের পরীক্ষা নিতে পারবে না। বি. ইটস ওয়ার্ক ইজ ইন দি ন্যাচার অফ এ পোস্ট মর্টেম। এটির কাজ একটি ময়না প্রকৃতির। সি. ইট ডস নট লুক ইনটু টেকনিক্যাল ম্যাটার্স অ্যাজ ইটস মেম্বার্স আর নট টেকনিক্যাল এক্সপার্টস। এটি প্রযুক্তিগত বিষয়গুলিতে নজর দেয় না কারণ এর সদস্যরা প্রযুক্তিগত বিশেষজ্ঞ নন। ডি. ইটস রিকমেন্ডেশনস আর অ্যাডভিজরি অ্যান্ড নট বিন্ডিং অন দি মিনিস্ট্রিজ। এর সুপারিশগুলি পরামর্শমূলক এবং মন্ত্রীদের উপর বাধ্যতামূলক নয়। ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিস। বিভাগীয় স্থায়ী কমিটি। অন দি রিকমেন্ডেশন অফ দি রুলস কমিটি অফ দি লোকসভা, 17 ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং কমিটিস DRSCS ওয়ার সেট আপ ইন দি পার্লামেন্ট ইন 1993। লোকসভার বিধি কমিটির সুপারিশে 1993 সালে সংসদে এক প্ল্যান্ডারলিটি বিভাগীয় সম্পর্কিত স্থায়ী কমিটি DRSC গঠন করা হয়েছিল। ইন 2004, 7 more such committees were set up, thus increasing their number from 17 to 24। 2004 সালে এই জাতীয় আরও 7টি কমিটি সেট আপ করা হয়েছিল, এভাবে তাদের সংখ্যা 17 থেকে 24 থেকে বাড়ছে। The main objective of the standing committees is to secure more accountability of the executive i.e. the Council of Ministers to the Parliament, particularly financial accountability. They also assist the Parliament in debating the budget more effectively. স্থায়ী কমিটিগুলির মূল লক্ষ্য সংসদে অর্থাৎ মন্ত্রীদের কাউন্সিল আরও জবাবদিহিতা সুরক্ষিত করা, বিশেষত আর্থিক জবাবদিহিতা। তারা আরও কার্যকরভাবে বাজেট নিয়ে বিতর্ক করতে সংসদকে সহায়তা করে। The 24 স্ট্যান্ডিং কমিটিস কভার আন্ডার their jurisdiction all the ministries, departments of the central government। 24টি স্থায়ী কমিটিগুলি তাদের এখতিয়ারের আওতায় কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক বিভাগের আওতায় রয়েছে। Each standing committee consists of 31 members, 21 from Lok Sabha and 10 from Rajya Sabha. The members of the Lok Sabha are nominated by the Speaker from amongst its own members, just as the members of the Rajya Sabha are nominated by the Chairman from amongst its members. প্রতিটি স্থায়ী কমিটি 31 জন সদস্য, লোকসভা থেকে 21 এবং রাজ্যসভা থেকে 10 নিয়ে গঠিত। লোকসভার সদস্যদের নিজস্ব সদস্যদের মধ্যে থেকে স্পিকার দ্বারা মনোনীত করা হয়েছে, যেমন রাজ্যসভার সদস্যরা এর সদস্যদের মধ্যে চেয়ারম্যান দ্বারা মনোনীত হন। A minister is not eligible to be nominated as a member of any of these standing committees. In case a member, after his nomination to any of the standing committees, is appointed a minister, he then ceases to be a member of the committee.
একজন মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য হিসাবে মনোনীত হওয়ার যোগ্য নন। যদি কোনো সদস্য স্থায়ী কমিটিগুলির যে কোনোটির সাথে মনোনয়নের পরে একজন মন্ত্রী নিযুক্ত হন, তারপরে তিনি কমিটির সদস্য হতে বন্ধ করেন। The term of office of each standing committee is 1 year from the date of its constitution. প্রতিটি স্থায়ী কমিটির অফিসের মেয়াদ তার সংবিধানের তারিখ থেকে 1 বছর। Out of the 24 standing committees, 8 work under the Rajya Sabha and 16 under the Lok Sabha. 24টি স্থায়ী কমিটির মধ্যে 8 জন রাজা সভার অধীনে এবং লোকসভার অধীনে 16টি কাজ করে। The 24 standing committees and the ministries departments placed under their jurisdiction are shown below in table 23.1. 24টি স্থায়ী কমিটি এবং তাদের এখতিয়ারের অধীনে রাখা মন্ত্রক বিভাগগুলি নিচে টেবিল 23.1 এ দেখানো হয়েছে। The functions of each of these standing committees are: প্রতিটি স্থায়ী কমিটির কাজগুলি হল: 1. To consider the demands for grants of the concerned ministries departments before they are discussed and voted in the Lok Sabha. Its report should not suggest anything of the nature of cart motions. লোকসভায় আলোচনা ও ভোট দেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রক বিভাগগুলির অনুদানের দাবি বিবেচনা করা। এর প্রতিবেদনে কাটা গতির প্রকৃতির কোনো প্রস্তাব দেওয়া উচিত নয়। 2. To examine bills pertaining to the concerned ministries departments. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলির সাথে সম্পর্কিত বিলগুলি পরীক্ষা করা। 3. To consider annual reports of ministries departments. মন্ত্রক বিভাগগুলির বার্ষিক প্রতিবেদন বিবেচনা করা। 4. To consider national basic long-term policy documents presented to the houses. ঘরগুলিতে উপস্থাপিত জাতীয় মৌলিক দীর্ঘমেয়াদী নীতি নথি বিবেচনা করা। The following limitations are imposed on the functioning of these standing committees. এই স্থায়ী কমিটিগুলির কার্যক্রমে নিম্নলিখিত সীমাবদ্ধতা আরোপিত হয়। They should not consider the matters of day-to-day administration of the concerned ministries departments. তাদের সংশ্লিষ্ট মন্ত্রক বিভাগগুলির প্রতিদিনের প্রশাসনের বিষয়গুলি বিবেচনা করা উচিত নয়। They should not generally consider the matters which are considered by other parliamentary committees. অন্যান্য সংসদীয় কমিটি দ্বারা বিবেচিত বিষয়গুলি তাদের সাধারণত বিবেচনা করা উচিত নয়। It should be noted here that the recommendations of these committees are advisory in nature and hence not binding on the Parliament. এখানে এটি লক্ষ্য করা উচিত যে এই কমিটিগুলির সুপারিশগুলি প্রকৃতির পরামর্শমূলক এবং তাই সংসদে বাধ্যতামূলক নয়। The following procedure shall be followed by each of the standing committees in their consideration of the demands for grants and making a report thereon to the houses. নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুদানের জন্য দাবি বিবেচনায় এবং তার উপর একটি প্রতিবেদন করার জন্য তাদের প্রত্যেকটি কমিটি দ্বারা অনুসরণ করা হবে। After general discussion on the budget in the houses is over, the houses shall be adjourned for a fixed period. বাড়িগুলিতে বাজেটের বিষয়ে সাধারণ আলোচনা শেষ হওয়ার পরে ঘরগুলি একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হবে। The committees shall consider the demands for grants of the concerned ministries during the aforesaid period. কমিটিগুলি পূর্বোক্ত সময়কালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুদানের দাবি বিবেচনা করবে। The committees shall make their report within the period and shall not ask for more time. কমিটিগুলি পিরিয়ডের মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করবে এবং আরও সময় চাইবে না। The demands for grants shall be considered by the House in the light of the reports of the committees. কমিটির রিপোর্টের আলোকে হাউস কর্তৃক অনুদানের দাবি বিবেচনা করা হবে। There shall be a separate report on the demands for grants of each ministry. প্রতিটি মন্ত্রকের অনুদানের দাবিতে পৃথক প্রতিবেদন থাকবে। The following procedure shall be followed by each of the standing committees in examining the bills and making report thereon. নিম্নলিখিত পদ্ধতিগুলি বিলগুলি পরীক্ষা করে এবং তার উপর প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিটি স্থায়ী কমিটি দ্বারা অনুসরণ করা হবে। The committee shall consider the general principles and clauses of bills referred to it. কমিটি এটি উল্লিখিত বিলের সাধারণ নীতি ও ধারা বিবেচনা করবে। The committee shall consider only such bills as introduced in either of the houses and referred to it. কমিটি কেবলমাত্র এই জাতীয় বিলগুলি হিসাবে প্রবর্তিত হিসাবে বিবেচনা করবে। ঘরগুলির মধ্যে একটি এবং এটি উল্লেখ করা।
সি, দি কমিটি শল মেক রিপোর্ট অন বিলস ইন এ গিভেন টাইম। কমিটি একটি নির্দিষ্ট সময়ে বিলে প্রতিবেদন করবে। দি মেরিটস অফ দি স্ট্যান্ডিং কমিটি সিস্টেম ইন দি পার্লামেন্ট আর, সংসদের স্থায়ী কমিটি ব্যবস্থার গুণাবলী ল এক, থেয়ার প্রসিডিংস আর ডেভয়েড অফ এনি পার্টি বিয়াস, তাদের কার্যক্রম কোনো পক্ষের পক্ষপাতিত্বহীন। 2. দি প্রসিজিওর অ্যাডপ্টেড বাই দেম ইজ মোর ফ্লেক্সিবল দ্যান ইন দি লোকসভা, তাদের দ্বারা গৃহীত পদ্ধতিটি লোকসভার তুলনায় আরও নমনীয়। 3. দি সিস্টেম মেক্স পার্লামেন্টারি কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ মাচ মোর ডিটেইলড, ক্লোজ, কন্টিনিউয়াস, ইন ডেপথ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, সিস্টেমটি এক্সিকিউটিভের উপর সংসদীয় নিয়ন্ত্রণকে আরও বিশদ, ঘনিষ্ঠ, অবিচ্ছিন্ন, গভীরতার এবং বিস্তৃত করে তোলে। 4. দি সিস্টেম এনসার্স ইকোনমি অ্যান্ড ইফিয়াইন্সি ইন পাবলিক এক্সপেন্ডিচার অ্যাজ দি মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট শুড নাও বি মোর ক্যারিফুল ইন ফর্মুলেটিং দেয়ার ডিম্যান্ডস, সিস্টেম জনসাধারণের ব্যয়ের অর্থনীতি এবং দক্ষতা নিশ্চিত করে কারণ মন্ত্রণালয়, বিভাগগুলি এখন তাদের দাবি গঠনে আরও সতর্ক হবে। 5. They facilitate opportunities to all the members of parliament to participate and understand the functioning of the government and contribute to it, তারা সংসদের সকল সদস্যকে সরকারের কার্যকারিতা অংশ নিতে এবং বুঝতে এবং এতে অবদান রাখার সুযোগগুলি সহজ করে দেয়। 6. They can avail of expert opinion or public opinion to make the reports. They are authorized to invite experts and eminent persons to testify before them and incorporate their opinions in their reports. তারা প্রতিবেদনগুলি তৈরি করতে বিশেষজ্ঞের মতামত বা জনগণের মতামত গ্রহণ করতে পারে। তারা বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ব্যক্তিদের তাদের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য এবং তাদের প্রতিবেদনে তাদের মতামত অন্তর্ভুক্ত করার জন্য আমন্ত্রণ জানাতে অনুমোদিত। 7. The opposition parties and the Rajya Sabha can now play a greater role in exercising financial control over the executive. বিরোধী দলগুলি এবং রাজা সভা এখন কার্যনির্বাহী উপর আর্থিক নিয়ন্ত্রণ প্রয়োগে আরও বেশি ভূমিকা নিতে পারে। কমিটিস টু ইনকোয়ার, কমিটিগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য। কমিটি অন পিটিশনস, পিটিশন সম্পর্কিত কমিটি। দিস কমিটি এক্সামিন্স পিটিশনস অন বিলস অ্যান্ড অন ম্যাটার্স অফ জেনারেল পাবলিক ইম্পর্টেন্স। It also entertains representations from individuals and associations on matters pertaining to union subjects. The Lok Sabha Committee consists of 15 members, while the Rajya Sabha Committee consists of 10 members. এই কমিটি বিল এবং সাধারণ জনগণের গুরুত্বের বিষয়ে আবেদনগুলি পরীক্ষা করে। এটি ইউনিয়ন বিষয়গুলির সাথে সম্পর্কিত বিষয়ে ব্যক্তি এবং সমিতিগুলির উপস্থাপনাগুলিও উপভোগ করে। লোকসভা কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত, অন্যদিকে রাজ্যসভা কমিটিতে 10 জন সদস্য রয়েছে। কমিটি অফ প্রিভিলেজেস, সুবিধা কমিটি। দি ফাংশনস অফ দিস কমিটি আর সেমি জুডিশিয়াল ইন নেচার। It examines the cases of breach of privileges of the House and its members and recommends appropriate action. The Lok Sabha Committee has 15 members, while the Rajya Sabha Committee has 10 members. এই কমিটির কাজগুলি প্রকৃতির আধা বিচারক। এটি হাউস এবং এর সদস্যদের অধিকার লঙ্ঘনের ঘটনাগুলি পরীক্ষা করে এবং উপযুক্ত পদক্ষেপের পরামর্শ দেয়। লোকসভা কমিটির 15 জন সদস্য রয়েছে এবং রাজ্যসভা কমিটির 10 জন সদস্য রয়েছে। এথিক্স কমিটি, নৈতিকতা কমিটি। দিস কমিটি ওয়াজ কনস্টিটিউটেড ইন রাজা সাভা ইন 1997 অ্যান্ড ইন লোক সাভা ইন 2000। It enforces the code of conduct of members of parliament. It examines the cases of misconduct and recommends appropriate action. Thus, it is engaged in maintaining discipline and decorum in parliament. এই কমিটি 1997 সালে রাজ্যসভায় এবং 2000 সালের লোকসভায় গঠিত হয়েছিল। এটি সংসদ সদস্যদের আচরণবিধি কার্যকর করে। এটি দুর্ব্যবহারের কেসগুলি পরীক্ষা করে এবং উপযুক্ত পদক্ষেপের প্রস্তাব দেয়। সুতরাং, এটি সংসদের শৃঙ্খলা এবং সজ্জা বজায় রাখতে নিযুক্ত। কমিটিস টু স্ক্রুটিনিজ অ্যান্ড কন্ট্রোল, কমিটিগুলি যাচাই, বাছাই এবং নিয়ন্ত্রণ করতে। কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরান্স, সরকারি আশ্বাস সম্পর্কিত কমিটি। This committee examines the assurance, promise and undertakings given by ministers from time to time on the floor of the House and reports on the extent to which they have been carried through. In the Lok Sabha, it consists of 15 members and in the Rajya Sabha, it consists of 10 members.
It was constituted in 1953. এই কমিটি হাউসের মেঝেতে সময়ে সময়ে মন্ত্রীদের দ্বারা প্রদত্ত আশ্বাস, প্রতিশ্রুতি এবং উদ্যোগগুলি পরীক্ষা করে এবং তারা যে পরিমাণে বহন করা হয়েছে সে সম্পর্কে রিপোর্ট করে। লোকসভায় এটি 15 জন সদস্য নিয়ে গঠিত এবং রাজ্যসভায় এটি 10 জন সদস্য নিয়ে গঠিত। এটি 1953 সালে গঠিত হয়েছিল। কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন, অধস্তন আইন সম্পর্কিত কমিটি। This committee examines and reports to the House whether the powers to make regulations, rules, sub-rules and by-laws delegated by the Parliament or conferred by the Constitution to the Executive are being properly exercised by it. In both the Houses, the committee consists of 15 members. It was constituted in 1953. এই কমিটি হাউসকে পরীক্ষা করে এবং রিপোর্ট করে যে সংসদ কর্তৃক অর্পিত বা সংবিধান কর্তৃক নির্বাহীকে প্রদত্ত বিধি, উপবিধি এবং আইন করার ক্ষমতাগুলি এর দ্বারা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা। উভয় বাড়িতে কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত। এটি 1953 সালে গঠিত হয়েছিল। কমিটি অন পেপারস, লাইডি অন দি টেবিলে রাখা কাগজপত্র কমিটি। দিস কমিটি ওয়াজ কনস্টিটিউটেড ইন 1975. The Lok Sabha committee had 15 members, while the Rajya Sabha committee had 10 members. It examines all papers laid on the table of the House by ministers to see whether they comply with provisions of the Constitution, or the related act or rule. It does not examine statutory notifications and orders that fall under the jurisdiction of the Committee on Subordinate Legislation. এই কমিটি 1975 সালে গঠিত হয়েছিল। লোকসভা কমিটির 15 জন সদস্য রয়েছে এবং রাজ্যসভা কমিটির 10 জন সদস্য রয়েছে। তারা সংবিধানের বিধান বা সম্পর্কিত আইন বা বিধি মেনে চলার জন্য মন্ত্রীদের দ্বারা বাড়ির টেবিলে রাখা সমস্ত কাগজপত্র পরীক্ষা করে। এটি অধীন আইন সম্পর্কিত কমিটির অধীনে আসা বিধিবদ্ধ বিজ্ঞপ্তি এবং আদেশগুলি পরীক্ষা করে না। কমিটি অন ওয়েলফেয়ার অফ SCS অ্যান্ড STS, SC এবং STS এর কল্যাণ সম্পর্কিত কমিটি। This committee consists of 30 members, 20 from Lok Sabha and 10 from Rajya Sabha. Its functions are to consider the reports of the National Commission for the SCS and the National Commission for the STS, to examine all matters relating to the welfare of SCS and STS, like implementation of constitutional and statutory safeguards, working of welfare programs, etc. এই কমিটিতে 30 জন সদস্য রয়েছে, লোকসভা থেকে 20 জন এবং রাজ্যসভা থেকে 10 জন। এর কাজগুলি SCS এর জন্য জাতীয় কমিশন এবং STS এর জন্য জাতীয় কমিশনের প্রতিবেদনগুলি বিবেচনা করা, SC এবং STS এর কল্যাণ সম্পর্কিত সমস্ত বিষয় পরীক্ষা করা, যেমন সাংবিধানিক ও বিধিবদ্ধ সুরক্ষা ব্যবস্থা, কল্যাণমূলক কর্মসূচির কাজ করা ইত্যাদি। কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান, মহিলাদের ক্ষমতায়ন কমিটি। This committee was constituted in 1997 and consists of 30 members, 20 from Lok Sabha and 10 from Rajya Sabha. It considers the reports of the National Commission for Women and examines the measures taken by the Union government to secure status, dignity and equality for women in all fields. এই কমিটি 1997 সালে গঠিত হয়েছিল এবং এতে 30 জন সদস্য রয়েছে, লোকসভা থেকে 20 জন এবং রাজ্যসভা থেকে 10 জন। এটি ন্যাশনাল কমিশন ফর উইমেন কমিশনের প্রতিবেদনগুলি বিবেচনা করে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি সমস্ত ক্ষেত্রে মহিলাদের জন্য মর্যাদা এবং সাম্যতা সুরক্ষিত করার জন্য পরীক্ষা করে। জয়েন্ট কমিটি অন অফিসেস অফ প্রফিট, লাভের অফিসগুলিতে যৌথ কমিটি। This committee examines the composition and character of committees and other bodies appointed by the central, state and union territory governments and recommends whether persons holding these offices should be disqualified from being elected as members of parliament or not. It consists of 15 members, 10 from Lok Sabha and 5 from Rajya Sabha. এই কমিটি কেন্দ্রীয়, রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চল সরকার কর্তৃক নিযুক্ত কমিটি এবং অন্যান্য সংস্থাগুলির রচনা ও চরিত্র পরীক্ষা করে এবং এই অফিসগুলিতে থাকা ব্যক্তিদের সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হতে অযোগ্য ঘোষণা করা উচিত কিনা তা সুপারিশ করে। এটি 15 জন সদস্য, লোকসভা থেকে 10 এবং রাজ্যসভা থেকে 5 নিয়ে গঠিত। কমিটিস রিলেটিং টু দি ডে-টু-ডে বিজনেস অফ দি হাউস,
বাড়ির প্রতিদিনের ব্যবসায় সম্পর্কিত কমিটিগুলি: বিজনেস অ্যাডভিজরি কমিটি, ব্যবসায় উপদেষ্টা কমিটি। দিস কমিটি রেগুলেটস দি প্রোগ্রাম অ্যান্ড টাইম টেবিল অফ দি হাউস। It allocates time for the transaction of legislative and other business brought before the House by the government. The Lok Sabha committee consists of 15 members including the Speaker as its chairman. In the Rajya Sabha, it has 11 members including the chairman as its ex officio chairman. এই কমিটি বাড়ির প্রোগ্রাম এবং সময় সারণী নিয়ন্ত্রণ করে। এটি সরকার কর্তৃক গৃহের সামনে আনা আইনসভা ও অন্যান্য ব্যবসায়ের লেনদেনের জন্য সময় বরাদ্দ করে। লোকসভা কমিটি স্পিকার সহ তার চেয়ারম্যান হিসাবে 15 জন সদস্য নিয়ে গঠিত। রাজা সভায় এর চেয়ারম্যান সহ 11 জন সদস্য এর এক্সফিসিও চেয়ারম্যান হিসাবে রয়েছেন। কমিটি অন প্রাইভেট মেম্বার্স, বিলস অ্যান্ড রেজলিউশনস, বেসরকারি সদস্যদের বিল এবং রেজলিউশন সম্পর্কিত কমিটি। This committee classifies bills and allocates time for the discussion on bills and resolutions introduced by private members other than ministers. This is a special committee of the Lok Sabha and consists of 15 members including the Deputy Speaker as its chairman. The Rajya Sabha does not have any such committee. The same function in the Rajya Sabha is performed by the Business Advisory Committee of that House. এই কমিটি বিলকে শ্রেণীবদ্ধ করে এবং বেসরকারি সদস্যদের দ্বারা প্রবর্তিত বিল এবং রেজলিউশন সম্পর্কিত আলোচনার জন্য সময় বরাদ্দ করে, মন্ত্রীরা ব্যতীত। এটি লোকসভার একটি বিশেষ কমিটি এবং ডেপুটি স্পিকার সহ এর চেয়ারম্যান হিসাবে 15 জন সদস্য নিয়ে গঠিত। রাজা সভায় এ জাতীয় কোনো কমিটি নেই। রাজা সভায় একই ফাংশনটি সেই বাড়ির ব্যবসায় উপদেষ্টা কমিটি দ্বারা সম্পাদিত হয়। রুলস কমিটি, বিধি কমিটি। This committee considers the matters of procedure and conduct of business in the House and recommends necessary amendments or additions to the rules of the House. The Lok Sabha committee consists of 15 members including the Speaker as its ex officio chairman. In the Rajya Sabha, it consists of 16 members including the chairman as its ex officio chairman. এই কমিটি হাউজে পদ্ধতি এবং ব্যবসায়ের পরিচালনার বিষয়গুলি বিবেচনা করে এবং হাউসের নিয়মগুলিতে প্রয়োজনীয় সংশোধনী বা সংযোজনের পরামর্শ দেয়। লোকসভা কমিটি স্পিকার সহ তার প্রাক্তন অফিসার চেয়ারম্যান হিসাবে 15 জন সদস্য নিয়ে গঠিত। রাজা সভায় এটি চেয়ারম্যান সহ 16 জন সদস্যকে তার এক্সফিসিও চেয়ারম্যান হিসাবে নিয়ে গঠিত। কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স, সদস্যদের অনুপস্থিতি কমিটি। This committee considers all applications from members for leave of absence from the sittings of the House, and examines the cases of members who have been absent for a period of short days or more without permission. It is a special committee of the Lok Sabha and consists of 15 members. There is no such committee in the Rajya Sabha and all such matters are dealt by the House itself. এই কমিটি হাউসের সিটিং থেকে অনুপস্থিতির ছুটির জন্য সদস্যদের কাছ থেকে সমস্ত আবেদন বিবেচনা করে এবং অনুমতি ছাড়াই 600 দিন বা তারও বেশি সময় ধরে অনুপস্থিত সদস্যদের মামলাগুলি পরীক্ষা করে। এটি লোকসভার একটি বিশেষ কমিটি এবং 15 জন সদস্য নিয়ে গঠিত। রাজা সভায় এ জাতীয় কোনো কমিটি নেই এবং এ জাতীয় সমস্ত বিষয় হাউস নিজেই মোকাবেলা করে। হাউস কিপিং কমিটিস, হাউস রক্ষণাবেক্ষণ কমিটি, জেনারেল পারপাসেস কমিটি, সাধারণ উদ্দেশ্য কমিটি। দিস কমিটি কনসিডার্স অ্যান্ড অ্যাডভাইজেস অন ম্যাটার্স কনসার্নিং অ্যাফেয়ার্স অফ দি হাউস which do not fall within the jurisdiction of any other parliamentary committee. In each house, this committee consists of the presiding officer, speaker, chairman, as its ex officio chairman, deputy speaker, deputy chairman in the case of Rajya Sabha, members of panel of chairpersons, panel of vice chairpersons in the case of Rajya Sabha, chairpersons of all the departmental standing committees of the House, leaders of recognized parties and groups in the House and such other members as nominated by the presiding officer. এই কমিটি হাউসের বিষয়গুলি বিবেচনা করে এবং পরামর্শ দেয়, যা অন্য কোনো সংসদীয় কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে না। প্রতিটি বাড়িতে এই কমিটি প্রিজাইডিং অফিসার, স্পিকার, চেয়ারম্যান, এর প্রাক্তন অফিসীয় চেয়ারম্যান, উপস্পিকার, রাজা সভার মামলায় উপ চেয়ারম্যান, চেয়ারপারসনের প্যানেলের সদস্য, মামলার ভাইস চেয়ারপারসনের প্যানেল সদস্য হিসাবে রয়েছে। রাজা সভা হাউসের সমস্ত বিভাগীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন,
হাউজে স্বীকৃত দল এবং গোষ্ঠীগুলির নেতারা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক মনোনীত অন্যান্য সদস্যরা। হাউজ কমিটি। হাউস কমিটি। This committee deals with residential accommodation of members and other amenities like food, medical aid, etc. accorded to them in their houses and hostels in Delhi. Both the houses have their respective house committees. In the Lok Sabha, it consists of 12 members. এই কমিটি দিল্লিতে তাদের বাড়িঘর এবং হোস্টেলগুলিতে তাদের দেওয়া সদস্যদের আবাসিক আবাসন এবং খাদ্য, চিকিৎসা সহায়তা ইত্যাদির মতো অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। উভয় বাড়িতেই তাদের নিজ নিজ হাউস কমিটি রয়েছে। লোকসভায় এটি 12 সদস্য নিয়ে গঠিত। লাইব্রেরি কমিটি। গ্রন্থাগার কমিটি। This committee considers all matters relating to library of the Parliament and assists the members in utilizing the library's service. It consists of 9 members, 6 from Lok Sabha and 3 from Rajya Sabha. এই কমিটি সংসদের গ্রন্থাগার সম্পর্কিত সমস্ত বিষয় বিবেচনা করে এবং গ্রন্থাগারের পরিষেবাগুলি ব্যবহার করতে সদস্যদের সহায়তা করে। এটি 9 জন সদস্য, লোকসভা থেকে 6 এবং রাজ্যসভা থেকে 3টি রয়েছে। জয়েন্ট কমিটি অন স্যালারিস অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ মেম্বার্স। বেতন এবং সদস্যদের ভাতা সম্পর্কিত যৌথ কমিটি। This committee was constituted under the Salary, Allowances and Pension of Members of Parliament Act 1954. It consists of 15 members, 10 from Lok Sabha and 5 from Rajya Sabha. It frames rules for regulating payment of salary, allowances and pension to members of Parliament. এই কমিটি সংসদ আইন 1954 সালে বেতন, ভাতা ও পেনশনের অধীনে গঠিত হয়েছিল। এটি 15 জন সদস্য, লোকসভা থেকে 10 জন এবং রাজ্যসভা থেকে 5 জন নিয়ে গঠিত। এটি সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশন প্রদানের নিয়ন্ত্রণের নিয়ম ফ্রেম করে। কনজালটেটিভ কমিটিস। পরামর্শমূলক কমিটি। Consultative committees are attached to various ministries, departments of the central government. They consist of members of both the houses of Parliament. The Minister of State in charge of the ministry concerned acts as the chairman of the consultative committee of that ministry. পরামর্শমূলক কমিটিগুলি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগের সাথে সংযুক্ত রয়েছে। এগুলিতে উভয় সংসদ হাউসের সদস্য রয়েছে। মন্ত্রীর দায়িত্বে থাকা মন্ত্রী, রাজ্যমন্ত্রী সেই মন্ত্রকের পরামর্শক কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। These committees provide a forum for informal discussions between the ministers and the members of Parliament on policies and programs of the government and the manner of their implementation. এই কমিটিগুলি মন্ত্রীদের এবং সংসদ সদস্যদের মধ্যে সরকারের নীতি ও কর্মসূচি এবং তাদের বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে অনানুষ্ঠানিক আলোচনার জন্য একটি ফোরাম সরবরাহ করে। These committees are constituted by the Ministry of Parliamentary Affairs. The guidelines regarding the composition, functions and procedures of these committees are formulated by this ministry. The ministry also makes arrangements for holding their meetings both during the session and the inter-session period of Parliament. এই কমিটিগুলি সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় দ্বারা গঠিত হয়। এই কমিটিগুলির রচনা, কার্যাদি এবং পদ্ধতি সম্পর্কিত নির্দেশিকাগুলি এই মন্ত্রণালয়ের দ্বারা তৈরি করা হয়েছে। মন্ত্রণালয় অধিবেশন এবং সংসদের আন্তঃ-অধিবেশন উভয় সময়কালে তাদের সভা করার ব্যবস্থাও করে। The membership of these committees is voluntary and is left to the choice of the members and the leaders of their parties. The maximum membership of a committee is 30 and the minimum is 10. এই কমিটিগুলির সদস্যপদ স্বেচ্ছাসেবী এবং সদস্য এবং তাদের দলের নেতাদের পছন্দ থেকে ছেড়ে দেওয়া হয়। একটি কমিটির সর্বাধিক সদস্যপদ 30 এবং সর্বনিম্ন 10। These committees are normally constituted after the new Lok Sabha is constituted, after general elections for the Lok Sabha. In other words, these committees shall stand dissolved upon dissolution of every Lok Sabha and shall be reconstituted upon constitution of each Lok Sabha. লোকসভার সাধারণ নির্বাচনের পরে নতুন লোকসভা গঠিত হওয়ার পরে এই কমিটিগুলি সাধারণত গঠিত হয়। অন্য কথায়, এই কমিটিগুলি প্রতিটি লোকসভা দ্রবীভূত হওয়ার পরে দ্রবীভূত হয়ে দাঁড়াবে এবং প্রতিটি লোকসভার সংবিধানের পরে পুনর্গঠন করা হবে। In addition, separate informal
Consultative committees of the members of parliament are also constituted for all the railway zones. Members of parliament belonging to the area falling under a particular railway zone are nominated on the informal consultative committee of that railway zone. এছাড়াও সমস্ত রেলওয়ে অঞ্চলগুলির জন্য সংসদ সদস্যদের পৃথক অনানুষ্ঠানিক পরামর্শমূলক কমিটিগুলিও গঠন করা হয়। একটি নির্দিষ্ট রেলওয়ে অঞ্চলের আওতাধীন অঞ্চলটির অন্তর্ভুক্ত সংসদ সদস্যদের সেই রেলপথ অঞ্চলের অনানুষ্ঠানিক পরামর্শমূলক কমিটিতে মনোনীত করা হয়েছে। Unlike the consultative committees attached to various ministries, departments, the meetings of the informal consultative committees are to be arranged during the session periods only. বিভিন্ন মন্ত্রক বিভাগের সাথে সংযুক্ত পরামর্শমূলক কমিটিগুলির বিপরীতে কেবল অধিবেশন সময়কালে অনানুষ্ঠানিক পরামর্শমূলক কমিটির সভাগুলি সাজানো হবে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।